আসসালামু আলাইকুম। প্রজাতন্ত্র দিবস ঠিক তাকে কেন্দ্র করে আজকে অত্যন্ত জরুরি একটি লাইভ নিয়ে এসেছি। আপনাদের স্বাভাবিকভাবে মনে হতে পারে যে প্রজাতন্ত্র দিবস ব্যাপারটা কি। অনেকেই জানেন, নতুন করে আমার বলার প্রয়োজন বোধ হয় না। 1947 সালে 15ই আগস্ট আমরা তো স্বাধীন হলাম, কিন্তু আইন কানুন ইত্যাদি ব্যাপারগুলো বা যে সার্বভৌমত্ব একটা ভারতবর্ষে, সেটা তৈরি করতে সময় লেগেছিল। সেটা জওহরলাল নেহরু নিজে ব্যারিস্টার ছিলেন, আম্বেদকর ছিলেন, এরা সবাই মিলে যেটা প্রতিষ্ঠা করলেন, তাই নিয়ে কিন্তু আমাদের প্রজাতন্ত্র দিবস, অর্থাৎ ডেমোক্রেসি অফ পিপলস, মানে মানুষের অধিকার প্রাপ্ত হলো সবাই। যদিও স্বাধীনতা দিবস মানে আমরা স্বাধীন হলাম ঠিকই, কিন্তু সেটাকে আরো বেশি নার্চার করে আরো বেশি পজিটিভ করা হলো। এটা ভালো দিক আমি মনে করি। দেখুন, আজকের কেন্দ্রীভূত হয়ে রয়েছে সাম্প্রতিক এই রাম মন্দির, নতুন যেটা রামলালা অর্থাৎ শিশু রামের মন্দির উদ্বোধন বা তার প্রতিমূর্তিতে প্রাণ সঞ্চার করা নরেন্দ্র মোদী তথা গেরুয়া বাহিনী যেটি করলেন, তারাই অ্যারেঞ্জ করেছিলেন। সেটা নিয়ে আমার বলার কিছু নেই, যাদের যাওয়ার তারা গেছেন, সিনেমা আর্টিস্ট থেকে বিভিন্ন মানুষ। তবে একটা অবাক জিনিস দেখলাম যে সেখানে বিজেপির অ্যাজ সাচ যোগী আদিত্যনাথ ছাড়া কেউ ছিল না, কিন্তু ভিএইচএস মানে বিশ্ব হিন্দু পরিষদ বা এই ধরনের যে সংঘ পরিবার যারা রয়েছে, তাদের অধিকাংশই কিন্তু সেদিনকে উপস্থিত ছিলেন, মানে ফ্রন্ট লাইন। এছাড়া সেলিব্রিটিজ অ্যান্ড আদার্স বাইরে সব দাঁড়িয়ে ছিল, বেশ কয়েক গজ দূরে। তার বেশি কাউকে অ্যালাউ করা হয়নি। তবে এটা উন্মোচন করা হলো, যেটা বিরোধীদের পক্ষ থেকে তো বটেই, যেটা আমজনতার পক্ষেও বটে, বুদ্ধিজীবীদের পক্ষেও বটে। সেটা আলোচনা করা হলো যে এটা একপেশে একটি ব্যাপার উদ্বোধিত হলো সামনে নির্বাচনকে কেন্দ্র করে, যেখানে আরএসএস প্রধান মোহন ভাগবত উপস্থিত ছিলেন এবং যোগী আদিত্যনাথ ছিলেন, তার সঙ্গে পুরোহিত কে ছিল বেশ। তো এটার প্রয়োজনটা কি ছিল সেটা ভোটের দিকে কেন্দ্র করে কি পরে আসছে। আপনাদের মনে রাখতে হবে 1946 সাল, অনেকেই এটা জানেন না বোধহয়, তখন লর্ড মাউন্টব্যাটেন কিন্তু আমাদের এই ভারতের দায়িত্বে পাঠানো হলো। লর্ড মাউন্টব্যাটেন কে ছিলেন? জার্মানের সঙ্গে যে যুদ্ধ হয়েছিল, বিশ্বযুদ্ধ, সে বিশ্বযুদ্ধে ব্রিটেনের তিনি নৌ বহরের একজন কমান্ডার ছিলেন এবং দারুণভাবে তিনি যুদ্ধ করেছিলেন জার্মানির সঙ্গে। তো ব্রিটেন বা ব্রিটিশ যে সাম্রাজ্য, তারা ঠিক করলো যে ভারতবর্ষে যাও, দেখো 2-3 বছরের মধ্যে এদেরকে স্বাধীনতা দিতে হবে। এ কারণে যে গান্ধীজি যেভাবে আন্দোলন করছেন, যেভাবে নেতাজি আন্দোলন করছেন, যেটাকে সন্ত্রাসবাদী হিসেবে তুলে ধরা হয়েছিল, তারপরে আর ভারতবর্ষে থাকার মানে নেই। এবং তার থেকেও বড় কথাটা হচ্ছে যে জার্মানরা যেভাবে সাম্রাজ্যবাদী শক্তি, মানে বিভিন্ন দেশ দখল করার ব্যাপারটা করেছিল, সেটা তো ব্রিটেনও করেছে। সুতরাং আমরা ধরে রাখতে পারবো না, আমাদের এক ধরনের ওখান থেকে বেরিয়ে আসতে হবে। দেখো, এটা অ্যাডজাস্ট করে বেরিয়ে আসবার চেষ্টা করো। তো মাউন্টব্যাটেন আসতে চাননি, তিনি বলেছিলেন না, আমি আমার দেশ ছেড়ে কোথাও যাবো না, আমি আর্মিতেই থাকতে চাই, মানে নৌবহরে থাকতে চাই, নেভেলে থাকতে চাই। কিন্তু তা সত্ত্বেও তাকে জোর করে পাঠানো হলো এবং করিতকর্মা মাউন্টব্যাটেন যত দ্রুত সম্ভব সেটাকে সারবার চেষ্টা করলেন। 1946 সালে এরকম ধরনের একটা গভর্নমেন্ট তৈরি হলো, যেটা অবশ্যই ব্রিটিশ সাম্রাজ্যের পক্ষেই ছিল। কিন্তু বলা হলো যে তোমরা ওই বলে না ক্রিকেটের আগে নেট প্র্যাকটিসের মতন একটা প্র্যাকটিস করার জন্য সেখানে কিন্তু প্রধানমন্ত্রী হলেন জওহরলাল নেহরু, বল্লভভাই প্যাটেল তার মন্ত্রিসভায় এলো এবং রাজেন্দ্র প্রসাদ যিনি প্রথম রাষ্ট্রপতি, তিনিও সেই মন্ত্রিসভায় ছিলেন। বেশি দিন সেটা টেকেনি, এর মধ্যে তো দেশ বিভক্ত হলো। সেটাও কিন্তু ব্রিটিশ বা ব্রিটেনের একটা চাল ছিল। শুধু ব্রিটেনের চাল ছিল বলে সেটাকে আটকালেই চলবে না। দেশ বিভাগের যে ব্যাপার, হিন্দু মুসলমান করে যে ডিভিশন করার ব্যাপার, তার মধ্যে কিন্তু মদত ছিল যেমন মাউন্টব্যাটেনে, তার মধ্যে কিন্তু মদত এমন কয়েকজনের ছিল যেটা স্তম্ভিত হয়ে আপনারা শুনবেন। সেটাতে কিন্তু মহাত্মা গান্ধীর প্রবল আপত্তি ছিল এবং নেতাজি বেঁচে থাকলে আজকে কিছুতেই দেশ বিভাগ হতো না, এত বড় কথাটা বলছি। মহাত্মা গান্ধীকে সরিয়ে দেওয়া হলো এখান থেকে। জওহরলাল নেহরুকে পরিষ্কার বলা হলো যে আপনি দেশের প্রধানমন্ত্রী হবেন, আপনি এটাকে সাপোর্ট করুন। পণ্ডিতজি কিন্তু, মানে জওহরলালও কিন্তু এটার সমর্থক ছিলেন না প্রাথমিকভাবে, কিন্তু পরবর্তী অধ্যায়ে এটার যারা মানে কাণ্ডারি ছিলেন,
তার মধ্যে তো অবশ্যই পাকিস্তানের প্রধান, তিনি রাষ্ট্রপতি হয়েছেন কিনা পরের কথা, সেটা জিন্নাহ ছিলেন। এবং আমাদের দেশে স্তম্ভিত হয়ে যাওয়ার মতন ব্যাপার যেটা, সেটা কংগ্রেসের অন্যতম মুখ, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পরবর্তী অধ্যায় বল্লভভাই প্যাটেলের ওই ইচ্ছা ছিল যে মুসলমানরা আলাদা হয়ে যাক। আপনার ইতিহাস ঘেটে দেখতে পারেন, গভীরভাবে দেখতে পারেন। এই কংগ্রেস দলটার মধ্যে কিন্তু দু ধরনের মানুষ ছিল। আজকে আমরা হিন্দুত্ববাদীর কথা বিজেপিকে বলি ঠিকই, এবং তারা ডেফিনিট করেই আরএসএস বা তার আগে জনসংঘ যে দল ছিল তারা, বা শ্যামাপ্রসাদ মুখার্জি যেটা করতে চেয়েছিল, হিন্দুরা থাকবে, মুসলমানদেরকে বাতিল করো, হিন্দুস্তান, এই ছিল তাদের বক্তব্য, যেটা অত্যন্ত নেতিবাচক। তো জওহরলাল নেহরু প্রথম থেকেই কিন্তু এটার বিরোধিতা করেছেন, এবং মহাত্মা গান্ধী মনে করেছিলেন যে জওহরলাল যেহেতু খুব অসাম্প্রদায়িক অর্থাৎ ধর্মনিরপেক্ষ মানুষ, তারই প্রধানমন্ত্রী হওয়া উচিত। জওহরলাল কিন্তু একেবারে উচ্চতম বর্ণের ব্রাহ্মণ ছিলেন, কিন্তু তিনি খুব একটা ধর্ম মানতেন না, কিন্তু প্যাটেল মানতেন। প্যাটেল কিন্তু একেবারে পুরোপুরি হিন্দুত্ববাদীর একটি মুখ ছিল, যদিও তিনি কংগ্রেসে ছিলেন, যদিও তিনি ব্রিটিশের জেলে ছিলেন দীর্ঘদিন। দেখুন আজকে প্যাটেলকে নিয়ে লাফালাফি কারা করছে? বিজেপি করছে, প্যাটেলের অত বড় মূর্তি ইত্যাদি ইত্যাদি। জানতে হবে তো, নেহরুকে গালাগাল করলে তো চলবে না। কোনোদিনই নরেন্দ্র মোদী জওহরলাল নেহরু হতে পারবেন না, অত বড় একটা মহান নেতা যিনি আমাদের প্রধানমন্ত্রী ছিলেন। আমার যে এই লাইভ করছি, সঞ্জয় দত্ত বলে একটি ছেলে আমাকে বলেছেন যে আপনি মমতা করেন। আমি মমতা সম্বন্ধে আজকে কিছু বলছি না, কিন্তু আসবো। তো এই দেশ বিভাগ করা এবং তার মধ্যে ক্ষমতায় আসা, মহাত্মা গান্ধী কোনোদিনই চাননি যে প্যাটেল দেশের প্রধানমন্ত্রী হন, সেটা জওহরলালই হোক। এবং এ কারণে হোক যে যারা পাকিস্তানে চলে যেতে চাইছে, দুটো পাকিস্তানে তারা চলে যাক, কিন্তু যে মুসলিম সমাজ যারা ব্রিটিশের বিরুদ্ধে লড়াইও করেছে, যারা নিজেদেরকে ভারতীয় বলে মনে করেন, তারা যদি মনে করেন ভারতবর্ষে থাকবেন, তারা থাকতেই পারেন। এবং দেখা গেছে যে দুটো পাকিস্তানে যত মুসলমান চলে গিয়েছিল, তার থেকে অনেক বেশি মুসলমান কিন্তু এদেশকে ভালোবেসে থেকেছিল। স্বাভাবিক, এটা তাদের দেশ। এবং জওহরলাল নেহরু কিন্তু 1947 সালে একবারও বলেননি যে আমি এক্ষুনি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবে এটাকে ঘোষণা করব, কিন্তু তিনি মনে প্রাণে চেয়েছিলেন যে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হোক, যেটা সার্বভৌমত্বের ক্ষেত্রে 1950 সালে মোটামুটিভাবে একটা কমান্ডেবল জায়গা তৈরি হলো, যে ভারতবর্ষ হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সকলের সমান অধিকার থাকবে, যেটা পরবর্তী অধ্যায়ে ইন্দিরা গান্ধী ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ঘোষণা করেছিলেন। এটা জানতে হবে। তো এই যাই হোক না কেন, তখন যারা বাগড়া বাঁধিয়েছিল বা নানান রকম ঝামেলা ঝঞ্ঝাট হয়েছিল, তার মধ্যে অনেক নাম ছিল। এবং আমি অবাক হয়ে যাই যে ব্রিটিশের সঙ্গে যাদের খুব দহরমরণ ছিল, জওহরলাল নেহরু সেই শ্যামাপ্রসাদ মুখার্জিকে তার মিনিস্ট্রিতে কেন নিয়েছিলেন আজকেও আমার অজানা। হয়তো তিনি চেয়েছিলেন যে সবাই মিলে একটা গভর্নমেন্ট তৈরি হোক, পরবর্তী অধ্যায়ে দেখা যায় যা হওয়ার হবে। তা যে সর্বনাশটি হওয়ার, তার পরবর্তী অধ্যায়ে ধাপে ধাপে সেই সর্বনাশটি হয়েছে, তার উদ্যোক্তা ছিল। কিন্তু আপনারা বিশ্বাস করুন, নেহেরু এমন একজন কড়া মানুষ ছিলেন, যিনি স্ট্রিক্টলি বলে দিয়েছিলেন মন্দির মসজিদ চার্চ কোনো ধর্মের কোনো কিছুর মধ্যে আমার মন্ত্রিসভার বা রাষ্ট্রপতি যিনিই হন না কেন কেউ যাবেন না, কারণ আমাদের কাছে সর্বধর্ম সমান। কোনো উৎসব হোক যেতেই পারেন, কিন্তু ধর্মীয় উৎসব হলে কেউ যেতে পারবেন না। এই যে নেহেরুর যে বাণী, সেটা তিনি 62 সাল অবধি কিন্তু তিনি মেনে চলেছিলেন এবং মানিয়েছিলেন, এতটা দৃঢ়তা ছিল। প্যাটেল তো দ্রুত মারা গেলেন, তারপরে পুরো টোটাল কন্ট্রোলটা গান্ধীজিও চলে গেলেন, তাকে হত্যা করা হলো, হিন্দুত্ববাদীরই একটি মুখ তাকে হত্যা করলো। এগুলো ভুলে গেলে চলবে না আজকের দিনে। এবং নেহরু কিন্তু কন্ট্রোলের মধ্যে রেখেছিলেন, তখন কিন্তু ধর্ম নিয়ে কেউ বেগরবাই করতে পারেন না। এবং আমাদের রাষ্ট্রপতি কোনো এক সময় গুজরাটের যে মন্দির উদ্বোধন হয়েছিল তাতে গিয়েছিলেন বলে তিনি কড়া চিঠি লিখেছিলেন রাষ্ট্রপতিকে যে কাজটা কিন্তু ঠিক হচ্ছে না, আমার ক্যাবিনেটের কেউ বা রাষ্ট্রপতি কেউ কিন্তু কোনো ধর্মীয় জায়গায় যেতে পারবেন না, যার যার ধর্ম ঘরের মধ্যে পালন করুন, কিন্তু কোনো উদ্বোধনে যেতে পারবেন না। তারপরে দিন পাল্টেছে, দিন গেছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এই জনসংঘ ধীরে ধীরে জনতা পার্টিতে ঢুকে গেল। 1977 সালে ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে যে জনতা পার্টি তৈরি হয়েছিল, তার মধ্যে কিন্তু আরএসএসও ঢুকলো, সিপিএমও ঢুকলো। মানে সিপিএম জনতা পার্টিতে না ঢুকলে তাদের সাপোর্টিংয়ে ছিল, এটা জানতে হবে। এই যে আজকে বলেন না মমতা ঢুকিয়েছে সমস্ত হিন্দুত্ববাদীদের, ভুল কথা। সেটা 1977-এই সৃষ্টি হয়ে গিয়েছিল। এবং
এই একটা কম্বিনেশন অফ টিম যারা জনতা পার্টি, তার মধ্যে আরএসএস এর একটা প্রভূত ইনফ্লুয়েন্স ছিল। এবং যদিও মোরারজি দেশাই প্রধানমন্ত্রী ছিলেন, তিনি ধর্মনিরপেক্ষ ছিলেন অ্যাবসলিউটলি। তারপরে তারা বেশি দিন টিকতে পারলো না। 1980 সালে ফের ইন্দিরা গান্ধী ক্ষমতা এলো। এই সময় কিন্তু ইন্দিরা গান্ধী একটু প্রো হিন্দুইজমের দিকে চলে গিয়েছিলেন। দেখুন, যেটা সমালোচনা, আমি কি রাজনৈতিক পার্টি করি বা কার প্রতি আমার শ্রদ্ধা আছে সেটা পরের কথা। ইন্দিরা গান্ধী হঠাৎ করে একটু প্রো হিন্দুইজমের দিকে চলে গিয়েছিলেন 1981 থেকে। কেন গিয়েছিলেন জানি না, তাকে হয়তো কেউ বুঝিয়েছিল। তখন তিনি কিন্তু এই শঙ্করাচার্য এদের সঙ্গে একটু ওঠা বসা ইত্যাদি করেছিলেন। তারা অবশ্য একটা পরবর্তী অধ্যায়ে এটি ঘটনাও ছিল যে শিখদের সঙ্গে আমাদের একটা ঝঞ্ঝাট হলো, শিখেরা উগ্রপন্থা তৈরি হলো। ভিন্দ্রেনওয়ালাকে কোনো এক সময় কংগ্রেস ক্যাপিটাল করেছিল। ভিন্দ্রেনওয়ালা বলল আমরা আলাদা রাষ্ট্র চাই, পাঞ্জাব চাই, ইত্যাদি ইত্যাদি। রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রী হলেন ইন্দিরা গান্ধীর নিধনের পর, তিনিও কিন্তু একটু প্রো হিন্দুইজমের মধ্যে গিয়েছিলেন এবং তিনি ওই রাম মন্দিরের দরজাটা খুলে দিয়েছিলেন। এই অবধি ঠিক আছে, স্টার্টারটা এটা। রাজীব ভুল করেছিলেন। রাজীবকে উস্কানি দিয়েছিল অরুণ নেহরু বলে একজন, এই নেহরু ফ্যামিলিরই এক সদস্য। রাজীব সেটা ত্রুটি করেছিলেন। রাজীবের পাশে যদি সেদিনকে প্রণববাবু থাকতেন, এই ভুলটা রাজীব করতে পারতেন না। কিন্তু প্রণববাবুকে তার আগে তিনি বহিষ্কার করেছেন, শেষ মুহূর্তে আবার ব্যাক করিয়ে এনেছিলেন। ততক্ষণে কিন্তু হাত থেকে তীর বেরিয়ে গিয়েছিল। যার জন্য 1989-90 সালে যে লোকসভা নির্বাচন হয় তাতে রাজীব গান্ধী নিজে জিতলেও কংগ্রেস পরাজিত হয়েছিল। ফের একটা জনতা দল গভর্নমেন্ট তৈরি করেছিল, মুসলিমরা কিন্তু রাজীবকে ভোট দেয়নি। তারপরে ফের নরসিমহা রাও ক্ষমতায় এলেন। 1992 সালে আপনারা জানেন যে বাবরি মসজিদ ধ্বংস হলো। কারণ ওই যে জনতা দল ক্ষমতায় এসেছিল, সেই জনতা দলের মধ্যেও আরএসএস ছিল, সেই জনতা দলকে সাপোর্ট করেছিল সিপিএম। সেই জনতা দলের যতই বলুক বিশ্বনাথ প্রতাপ সিং, তাদের ইনফ্লুয়েন্স এতটাই বেড়েছিল যে 2টো আসন থেকে 82-83টা আসনে তারা চলে গিয়েছিল। এই উত্থানটার স্টার্টিংটা কিন্তু এদের দ্বারাই হয়েছিল। এমনটা ভাবা ভুল যে বাজপেয়ী, আদবানি এরা অত্যন্ত মানে মানুষের জন্য লড়াই করেছেন এবং মোদী নামক লোকটি খুব খারাপ, তা না। যারা আরএসএস থেকে বিজেপিতে এসেছেন তাদের ট্রেনটাই হচ্ছে গিয়ে যে হিন্দুত্ববাদকে ধরো। তা যাই হোক, তারপরে ধীরে 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 বাজপেয়ীর ক্ষমতায় এলেন। বাজপেয়ীর সঙ্গে অনেকগুলো ধর্মনিরপেক্ষ গোষ্ঠী ছিল বলে বাজপেয়ী কিন্তু সেই সময়টা এই রাম মন্দির বা ইত্যাদি ইত্যাদি আদবানি এরা কিছু করতে পারেনি। কিন্তু নরেন্দ্র মোদী যখন ক্ষমতায় এলেন একক শক্তিতে, তখন কিন্তু বিচারপতির দ্বারা হোক বা যাই হোক, সেই বিচারপতিরা তো আজকে বিভিন্ন জায়গায় ওয়েল সেটেলড। আমরা তো জানি ওয়েল সেটেলড। তা তিনি বেবদেও হোক বা আপনার আসামের সেই বিচারক হোক, তারা তো রাজ্যসভার কেউ গেছেন, কেউ রাজ্যপাল হয়েছেন, ইত্যাদি ইত্যাদি। প্রত্যেককে গিফটেড করা হয়েছে। কেন হয়েছিল, কেন রাম মন্দিরের হলো, তার সমালোচনা করবার অধিকার আমার নেই, কিন্তু সেটা দেশের পক্ষে ভয়ঙ্কর হলো। এবার এই যে রাম মন্দির ঠিক প্রজাতন্ত্র দিবসের আগে উদ্বোধিত হলো, এটা কি ধর্মনিরপেক্ষতার জায়গা? আমাদের ভারতের কনস্টিটিউশনে পরিষ্কার লেখা রয়েছে যে রাজনৈতিক দল তৈরি করতে গেলে ধর্মনিরপেক্ষ হতে হবে, যেখানে হিন্দু মুসলমানের সমান ক্ষমতা থাকবে। খ্রিস্টান তো আছেই, মানে সব ধর্মে। সেটাকে পরিবর্তিত করা যাবে না, যেটা আজকে এরা বকলমে পাত্তাও দিলেন না। কে রাম, কিসের তিনি দেবতা, এই বিতর্কে না গিয়েও বলা যেতে পারে যে হ্যাঁ, রাম গোবলয়, অর্থাৎ বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান, হরিয়ানা, অর্থাৎ হিন্দি বলয় এবং তার সঙ্গে দিল্লিতে তো লাগা রয়েছে, সঙ্গে সংযোজিত জায়গা রয়েছে যেটা, সেটা গুজরাট। এরা সকলে মিলে এই হিন্দি ভাষা, হিন্দুইজম, এগুলোর পক্ষে একেবারেই পুরোপুরি দাঁড়িয়েছেন। এবার পার্টলি আপনারা চিন্তা করুন যে এই উত্তরপ্রদেশ জুড়ে যোগী আদিত্যনাথের ফরমান কি, কিভাবে সেখানে মুসলিমদের উপর ব্যবহার হচ্ছে, তাদের নিধন করা হয়েছে, যেগুলো কোনোটাই অস্বীকার করা যায় না। এবং আজকে প্যারামিটারটা এমন জায়গায় দাঁড়িয়েছে যে তুমি কি খাবে, মাছ খাবে না মাংস খাবে, রাম মন্দির উদ্বোধিত হচ্ছে বলে সমস্ত নিরামিষ করে দেওয়া হলো। এটা কোন ধরনের গণতন্ত্র? আপনারা জানেন যে দিল্লির কাছে একটি জায়গাতে সেই যেদিনকে 22 তারিখ পরিষ্কার বলা হয়েছিল যে রামায়ণের একটি পর্ব আলোচনা হওয়ার পর আপনারা খাবার পাবেন।
একটি 21 বছরের ছেলে খাবার অর্ডার দেওয়া হয়েছিল, সেই খাবারটা আসেনি। বলা হয়েছে যে আগে রামায়ণ পাঠ হবে, তারপরে খাবার দাবার খাবে। অর্থাৎ একটি 21 বছরের ছেলে, সে হিন্দুই, তার খিদে পেলে সে খেতে পারবে না, খাবারের অর্ডার আসবে না, পুরো রামায়ণ তাকে শুনতে হবে। তারা একটা স্পেশাল কি ব্যবস্থা করেছিল, সুন্দর দিক নাকি যেটা বিভাগ রয়েছে রামায়ণের, সেটা। এবার রাম কি ভগবান, ঈশ্বর? আমরা বাঙালি, এবার বাঙালিদের জন্য বলছি যে বাঙালিদের কাছে রাম কি ঈশ্বর? এতদিন তো আমরা রামের কোনো পুজো করিনি। হ্যাঁ, রাম আমাদের কাছে একটা অত্যন্ত শ্রদ্ধার জায়গা থাকতে পারে অনেকের। আমাদের বাঙালিদের কাছে ঈশ্বর কে? আমাদের হিন্দু ধর্মের, আজকে এটা হিন্দুদের জন্যই করছি, আমাদের কাছে ঈশ্বর হচ্ছে গিয়ে প্রথম কালী। এমন কোনো পাড়া নেই পশ্চিমবঙ্গে, ত্রিপুরাতে, যেখানে একটি কালী মন্দির নেই। সর্বত্র আছে, কারণ কালী পুজো আমাদের মূল দেবী। আমাদের ঘরে রয়েছে লক্ষ্মীর পট, সরস্বতী ঠাকুর, যেটা আমাদের ঘরের পুজো, এবং আমাদের মূল উৎসব হচ্ছে কি দুর্গা পূজা। যেই দুর্গা পূজাকে কেন্দ্র করে আমাদের সর্বভারতীয় স্তরে বাঙালির একটা জায়গা পেয়েছে। সেই জায়গা থেকে আপনারা চিন্তা করে দেখুন, এই যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশে দুর্গাপূজা বন্ধ করে দিয়েছেন, করতে দেবেন না বলেছিলেন। তারপরে সেটা নিয়ে অনেক ঝঞ্ঝাট ঝামেলা ইত্যাদি বিজেপির ভেতর থেকেই, এবং আমি বলছি স্বপন দাশগুপ্ত সেটার প্রতিবাদ করেছিলেন, বিজেপির তিনি সাংসদ। তিনি বলেছেন এটা হতে পারে না, কি করে একটা দুর্গাপূজা বন্ধ করে। ফলে দুর্গাপুজোকে বন্ধ করা হয়েছে। কি চাইছে তাহলে বিজেপি? কি জায়গায় যাচ্ছে একবার ভেবে দেখুন। হিন্দু বাঙালিরা তারা এস্টাবলিশ করতে চাইছে রামকে। আমি জানি যে উত্তরবঙ্গের একটা বৃহত্তর অংশ যারা রিফিউজি হয়ে দেশে রয়েছে তারা বিজেপিকে ভোট দিয়েছিলেন, কিন্তু কোন বিজেপি? কারা তারা? আজকে তারা যে কোনো ভাবে হোক আমাদের ভারতবর্ষের বুকে তারা একটা হিন্দুইজম বা হিন্দি বার্তা নিয়ে আসছে, যেটা দক্ষিণ ভারত কেউ গ্রহণ করেনি। এবং আপনারা খেয়াল করে দেখুন, উড়িষ্যাতে সেদিনকে জগন্নাথ দেবের একটি পট উদ্বোধন করেছে সেখানকার মুখ্যমন্ত্রী, কারণ তিনি বুঝেছেন যে জোর করে হিন্দি চাপিয়ে দেওয়ার চেষ্টা হলে উড়িষ্যাতে তাণ্ডব হয়ে যাবে। ফলে তিনিও সরে গেছেন। পশ্চিমবঙ্গের কথা ছেড়ে দিন, পশ্চিমবঙ্গ অনেক স্ট্রং জায়গা, এবং পশ্চিমবঙ্গ এমন একটা জায়গা, সেটা বাম জমানাতে বলুন, মমতার জমানাতে আরও বেশি, যেখানে ধর্মনিরপেক্ষতা নিয়মিতভাবে পালন করা হয়, এবং সেখানে মমতার দৃঢ়তার সঙ্গে সংহতি বার্তা, ইয়েকে বলছি, সঞ্জয় দত্তকে বলছি যে এই পার্টটা আমাকে বলতেই হবে, কারণ মমতা সেদিনকে যেটা করেছেন, অর্থাৎ একেবারে সংহতি যে মিছিল, সেটা প্রয়োজন ছিল ভাই। কারণ আমাদের রাজ্যের মুসলিমরা ইনসিকিউরিটিতে ভুগুক, এটা কিন্তু কেউ চায়নি, বিধান রায়ও চায়নি, মমতা বন্দ্যোপাধ্যায় তো আরো চাননি বলে তিনি বেরিয়েছিলেন। তাহলে আগামী দিনে কি হচ্ছে? আজকে মধ্যপ্রদেশে বলা হয়েছে মাছ মাংস চলবে না, তাহলে দুদিন বাদে পশ্চিমবঙ্গের বুকেও আজকে এরা ফের ক্ষমতায় আসলে পশ্চিমবঙ্গের বুকেও সেই তাণ্ডব হবে। রামকে পুজো করতে হবে, দুর্গা সাইড চলে যাবে, কালী সাইডে চলে যাবে। তারা একেবারেই এস্টাবলিশ করতে চাই। দেখুন আমাদের এখানে কৃষ্ণকে কিন্তু আমরা সাংঘাতিক রেসপেক্ট করি, রাধাকৃষ্ণের বিগ্রহ কিন্তু মন্দিরে মন্দিরে আছে, বাঙালিরা কিন্তু রাধাকৃষ্ণের পুজো করে, এবং কৃষ্ণ একটা এগুলো সবই পুরাণ। কেউ বলবেন, নাস্তিকরা বলবেন কাল্পনিক, কেউ বলবেন যে না এরা আমাদের ঈশ্বর। এদের ইতিহাসে কিন্তু কারুর জায়গা নেই, কিন্তু ইতিহাসে তো কালিরও জায়গা নেই। ইতিহাস কোনটা? ইতিহাস হচ্ছে যেটা যেটা বিজ্ঞান প্রমাণ করেছে, অর্থাৎ যেগুলো আমরা চোখের সামনে দেখতে পেয়েছি বা যেগুলো প্রমাণিতভাবে উঠে এসছে, যেমন হরপ্পা মহেঞ্জোদারো, এগুলো ইতিহাস। মোহাম্মদ ইতিহাস, জেসাস ক্রাইস্ট ইতিহাস, কারণ তাদের তথ্য আমরা পেয়েছি। রাম যে ওখানেই জন্মেছেন তেমন তো কোনো তথ্য আমরা পাইনি। এবার আগামী দিনে যেটা হবে, এই রামকে কেন্দ্র করে রাজনীতি হবে। আমাদের রাজ্যের মধ্যে এস্টাবলিশ করবার চেষ্টা করা হবে যে রামই হচ্ছে প্রধান ঈশ্বর, তাকে পুজো করতে হবে। সীতার জায়গা নেই এখানে, সেখানে রামলালা বা রামকেই পুজো করতে হবে, নিরামিষ খেতে হবে। ভেবে দেখেছেন? এবং আগামী দিন ধীরে ধীরে ক্ষমতায় আসার পর অবাঙালি শ্রেণী, বিশেষ ব্যবসায়িক গোষ্ঠীরা এখানে এসে একের পর এক জায়গা দখল করে তারা শাসনযন্ত্র চালাবেন। স্বাধীন ভারতের গণতন্ত্র প্রজাতন্ত্র দিবসের আগে এই দৃশ্য দেখবার জন্য প্রস্তুত থাকুন। আপনাদের মগজে কতটুকু ঢুকছে আমি জানি না। আজকে অদিত সিনহা একটা জায়গায় লিখেছে যে বাঙালির হেসেলে ঢুকে গেছে এই রামভাব, এটা গ্রহণযোগ্য না। সত্যি তো? আপনি কি খাবেন বা না খাবেন কোনোদিন ভেবে দেখেছেন? কোনোদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, চায়ের দোকানে চা খেতে গিয়ে দেখেছেন যে ছেলেটি মুসলিম? জিজ্ঞেস করেছেন যে চা বানাচ্ছে সে কি হিন্দু না সে মুসলিম? কোনোদিন জিজ্ঞেস করেছেন? একটু পকেটে পয়সা আসলে আপনারা বিরিয়ানি খান, রান্না করে কে? মুসলিমরা।
আপনাদের দুর্গাপুজোর যে কাঠামো, আমাদের যে দুর্গাপুজোর কাঠামো তৈরি করে কে? মুসলিমরা। সুতরাং আমাদের দেশে হিন্দুর যতটা অধিকার মুসলিমের ততটাই অধিকার, 1 ইঞ্চি কম না। তাহলে কি করে একজন প্রধানমন্ত্রী গণতান্ত্রিক সার্বভৌমত্ব ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে নিজে হাতে একটি মন্দির উদ্বোধন করেন? তিনি গ্যারেন্টি দিয়ে বলতে পারবেন যে আগামী দিনে কোনো মসজিদ উদ্বোধন হলে তিনি সেখানে যাবেন, এই একইভাবে নিমন্ত্রণ করবেন? কিভাবে নির্লজ্জের মতন অমিতাভ বচ্চন সহ বিভিন্ন লোকের সেখানে দন্ত বিকশিত হয়ে গেলেন, যেখানে 3 খানকে বাদ দেওয়া হলো, আমির খান, শাহরুখ খান এবং সালমান খানকে কেন বাদ দেওয়া হলো? তারা মুসলিম বলে? তাহলে কেন নরেন্দ্র মোদী বললেন রাম কারুর একার সম্পত্তি না সবার? তার মানে তিনি বলছেন যেটা সে করছেন অন্যটা। সতর্ক হন, সতর্ক হন, বারবার বলছি। আমি নিজে হিন্দু এবং উচ্চবর্ণের হিন্দু, আমাদের পৈতে ছেড়া বিয়ে হয় না। বাবা মারা গেলে 11 দিনে ব্রাহ্মণের মতন কাজ করি। উই আর পার্ট অফ ব্রাহ্মণ, আমরা ব্রাহ্মণ পার্ট, হাই কাস্ট। কিন্তু আমি ওই ধর্মের মধ্যে থাকি না। আমি আতঙ্কিত আমার দেশের অন্যান্য কমিউনিটির ভাই বোনেদের জন্য। দৃঢ় হন, নিজেদেরকে শক্ত সতেজ করুন এবং ভাববার চেষ্টা করুন এ রাজ্য আপনার। আপনি কি খাবেন, কাকে পুজো করবেন, তার পুরোপুরি অধিকার আপনার রয়েছে। ভাবুন প্লিজ। এবং প্রত্যেকে আজকে কিন্তু এখানে কমেন্ট দেবেন। আপনাদেরকে এই বার্তা দিয়ে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। শুভরাত্রি, আদাব।